পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। শিলচরে গ্রেপ্তার পুষ্পা স্টাইলে বার্মিজ সুপারি পাচারের মাস্টারমাইন্ড রাজন লস্কর। মোটর বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল চালক। কমিশন ফর্মুলায় চলছে কাটাখালে নদী ভাঙনের কাজ, ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য দিয়ে জল সম্পদ বিভাগের কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। বোকাজান পুলিশের অভিযানে অস্ত্রসহ ধৃত নাগাল্যান্ডের 4 যুবক। 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। সুতারকান্দি মডেল ও সুতারকান্দি এমই স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান সম্পন্ন। বৈজেন্দ্রনগর থেকে বাংলাদেশি মহিলাকে আটকের মামলায় অভিযুক্ত মানব পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রয়াত আগরতলা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত। জলজীবন মিশন প্রকল্পে কাজ করতে গিয়ে আক্রান্ত ঠিকাদার সহ সাইট ম্যানেজার। দেওবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ এবং কিরাত মাহফিল আগামী 13 এবং 14 জানুয়ারি। শিলচরে গ্রেপ্তার পুষ্পা স্টাইলের বার্মিজ সুপারি পাচারের মাস্টারমাইন্ড রাজন লস্কর। অয়েল ট্যাঙ্কারে করে পুষ্পা স্টাইলের বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আবারও গ্রেপ্তার হলো রাজন লস্কর। শিলচর মাসিমপুরের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত কয়েক মাস আগে বার্মিজ সুপারি পাচার করার কাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছিল রাজন লস্কর। এবার অয়েল ট্যাঙ্কারে করে বার্মিজ সুপারি সিন্ডিকেটের সাথে জড়িত রাজন লস্করকে আবারও গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। উল্লেখ্য, গত 2-3 দিন পূর্বে কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে পুলিশ আটক করেছিল বার্মিজ সুপারি বোঝাই গাড়ি। ঘটনা তদন্তে নেমে রাজন লস্করে জড়িত থাকার তথ্য লাভ করে পুলিশ, তারপর পুলিশ গ্রেপ্তার করে রাজনকে সদর থানায় জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মোটর বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল চালক। ঘটনা ত্রিপুরা খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানাধীন টাউন হল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত বাইসাইকেল চালকের নাম সঞ্জু মোদক। পথ চলতি মানুষজনরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেন তেলিয়ামুড়া দমকল বিভাগে। খবর পেয়ে তাৎক্ষণিক দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত বাইসাইকেল চালকের অবস্থা সংকটজনক প্রত্যক্ষ করে তড়িঘড়ি 102 নম্বরের অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেন। জানা যায় আহত বাইসাইকেল চালক পেশায় একজন দিনমজুর। সকালে কাজে বাইরেছে, টাউনের সামনে বাইকে বাড়ি মারছে। তানে কিসে ছিল? বাইসাইকেল। নাম কি ওনার? সঞ্জু মোদক। কি করে? রাজমিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রি। কোন সময় হয়েছে ঘটনা? সকালে জিপি রেফার করছে। বেশি একটা তোমার কি হয়? আমার টাকা। কমিশন ফর্মুলায় চলছে কাটাখালে নদী ভাঙনের কাজ, ঠিকাদারের স্বার্থকে প্রাধান্য দিয়ে জল সম্পদ বিভাগের কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। আরটিআই এর উত্তর না দেওয়ায় জনমনে প্রশ্ন, দুর্নীতি ধামাচাপা দিতেই কি আরটিআই এর উত্তর দিচ্ছে না জল সম্পদ বিভাগ? কাটাখাল এবং বরাক নদীর মিলনস্থল সিংহপুর গ্রামে চলছে নদী ভাঙনের কাজ। ঠিকাদার রাজু চৌধুরীর এই কাজে উঠল চরম পর্যায়ের দুর্নীতির অভিযোগ। আজ পর্যন্ত তথ্যফলক না লাগিয়ে কাজ চলছে। স্থানীয় জনগণ তথ্য দেওয়ার জন্য আহ্বান করলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এমনকি রাইট টু ইনফরমেশন আইনের আওতায় তথ্য চাওয়ার পরেও প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও দেওয়া হয়নি কাজের তথ্য। এতে বিরাট প্রশ্ন জাগছে জনমনে। ঠিকাদার রাজু চৌধুরী দুর্নীতির ধামাচাপা দিতে জল সম্পদ বিভাগ তথ্য দিতে কি নারাজ, এমনই প্রশ্ন করছেন অভিযোগকারীরা। স্থানীয়রা সংবাদ মাধ্যম ডেকে এইসব প্রশ্ন উত্থাপন করেন। ঠিকাদার রাজু চৌধুরীর এই নদী ভাঙন কাজের সঠিক তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। 2021-22 আবার নদী ভাঙনের কাজটা আইছে জানি চলের। আমরা ও জিনিসটাও জানতাম স্যার, প্রতি কত বছর পরে পরে নদী ভাঙনের সেম জায়গাত কাজটা হইব নানি, ওটা আমরা একটু ডিপার্টমেন্টের কাছে জানতাম স্যার, যে আমরা এটা চিরদিনের লাগি স্থায়ীর না প্রতি 10 বছর পরে পরে এই জায়গাত সরকারে পয়সা বরাদ্দ করতে লাগবো, ওটা আমরা ডিপার্টমেন্টের কাছে একটু জানতে চাই। আর যেগুলা কাজ তারা করে অত্যন্ত নিম্নমানের কাজ চলে জানি, যে জিনিসটা স্লুপটা উপরের দরিয়া খাটিয়া লামাইতো, তারা ওখানে ও স্পটের মধ্যে মেইন হরিজন্টাল ড্রেন একটা আছে, এটা নদী ভাঙনের যেখান থেকে স্লুপটা স্টার্ট হয় ওখানের মধ্যে মেইন হরিজন্টালটা ধরতে লাগে। তারা কিতা করছে, ওই হরিজন্টাল ড্রেনটারে মানে মিটার কমাইবার লাগিয়া এই নদী ভাঙনের ইয়েটা মাথাটারে একদম নিচে লামাইছে প্রায় 3 মিটার।
লামাইয়া তারা ওই মাথার মধ্যে 3 মিটার হরিজন্টাল ড্রেইনটারে বাঁচাইবার লাগে 3 মিটার খাটিয়া নিচে লামাইছে, লামাইয়া হরিজন্টাল ড্রেইন ওখানের মধ্যে ধরে। আজকের প্রশ্ন হইল ওখান যে হরিজন্টাল ড্রেইনের যদি মাথাটা খামাইয়া 3 মিটার নিচে লামানি হয় তো 3 মিটার ড্রেইনটাও নিচে গেল গিয়া। 3 মিটার নিচে ড্রেইন যাওয়া মানে 3 মিটারের ইট বাঁচানি। ওটা আমরা আজকে কাগজ আছে, কাগজটা কই আজকে আমি আরটিআই দিছি ডিপার্টমেন্টের কাছে যখন এখানে কাজ শুরু হয়েছে না। বোকাজানের এসডিপিও রবি গিলের নেতৃত্বে আসাম পুলিশ এবং সিআরপিএফ এর একটি দল অভিযান চালিয়ে একটি পিস্তল সহ নাগাল্যান্ডের 4 যুবককে গ্রেফতার করেছেন। এরা পিস্তল বিক্রি করে ড্রাগস কিনতে এসেছিল। বোকাজান পুলিশ ছদ্মবেশে পিস্তল কেনার বাহানায় তাদের সঙ্গে যোগাযোগ করে। নাগাল্যান্ডের যুবকরা পিস্তলের বিনিময়ে ড্রাগস দাবি করে। পুলিশের ছদ্মবেশী ক্রেতারা এই প্রস্তাবে রাজি হয়ে তাদের বোকাজান আসতে বলে। সেই অনুযায়ী তারা পিস্তল নিয়ে বোকাজানে আসতে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে গ্রেফতার করে। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি .22 পিস্তল এবং তাজা গুলি এবং নগদ 50,000 টাকা বাজেয়াপ্ত করেছে। 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। অধিবেশন চলাকালীন সময়ের মাঝে শনিবার এবং রবিবার বন্ধ থাকবে, অর্থাৎ বিধানসভা চলবে 5 দিন। অধিবেশনে বিস্তারিত বিষয় স্থির করার জন্য বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি তথা বিএসি এর বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন স্পিকার বিশ্ববন্ধু সেন, সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্যরা। এদিনের এই বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বিধানসভা অধিবেশন শুরু হবে। আপাতত মূল 2টি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান, বৈঠকের শুরুতেই বিধানসভার প্রয়াত সদস্য ও প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হবে। যেহেতু বিধানসভা চলতে গেলে বিএসসি রিপোর্ট পাস করাতে হয়, পরের কাজগুলি এবং অবিচুরি অর্থাৎ শোক জ্ঞাপন। এই শোক জ্ঞাপনের যদিও অন্যান্য থাকে, শুধু আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা জানি, শুধু সুরজিৎ দত্তের প্রয়াণের শোক ব্যক্ত করে খুব সম্ভব সেদিন হাউস অ্যাডজন হয়ে যাবে পুরো দিনের জন্য। এটা সম্পূর্ণ স্পিকারের উপর নির্ভর করে। তো আমি যে অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি তাই। আর এমনি হাউস হবে 5 দিন। বিল বিশেষ কিছু আছে? বিল এখন পর্যন্ত কিছু নেই। আজকে বিএসসি রিপোর্টে বিল এসছে মাত্র। দেখা যায় সরকারি বিজনেসের মধ্যে গভর্নর ভাষণ তো দেবেই, এছাড়া আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট ট্রাইবালস 4th অ্যামেন্ডমেন্ট বিল, এটা একটা আছে। আরেকটা আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 2টা বিল আপাতত আছে দেখা যায়। এবং প্রথম দিন প্রাইভেট মেম্বার্স আছে। শুক্রবার হাউস অ্যাডজন হলে এই শুক্রবারের এমএলএদের, বিধায়কদের তাদের যে রাইট কাটেল না হয় সেই জন্যই এই প্রাইভেট মেম্বার্সটা চলে যাবে একদম লাস্টের দিন। এরকম চিন্তা, মানে কোনো মতেই যাতে কারো ক্ষতি না হয় সেভাবে চিন্তা করেই বিএসসি মিটিং হয়েছে। করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি এমই স্কুল ও সুতারকান্দি মডেল স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান সম্পন্ন। সুতারকান্দি মডেল স্কুলে ছাত্রছাত্রীরা সুতারকান্দি এমই স্কুলে উপস্থিত হয়ে শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন করেন। উভয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মত বিনিময় হয়। এমই স্কুলের প্রধান শিক্ষিকা মন্দিরা চৌধুরীর অনুরোধে ছাত্রছাত্রীদের সামনে আদর্শ শিক্ষানীতি এবং নিয়মানুবর্তিতার বিষয়ে পাঠদান করেন মডেল স্কুলের প্রশাসক এইচ.এম. আমির হোসেন। পাঠদান শেষে উভয় স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলায় মাঠে নামে। পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষিকা মন্দিরা চৌধুরী, সহকারী শিক্ষক মাহফুজ আহমেদ এবং খালিদ আহমেদ তাপাদার। পরে মডেল স্কুলে উপস্থিত হন এমই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। স্কুলের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এইচ.এম. আমির হোসেন। উভয় স্কুলের ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং সাহসিকতার সঙ্গে সত্যনিষ্ঠায় ছাত্রজীবন কাটানোর পাঠদান দেন এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক শান্তনু শীল এবং নির্মল দাস। গত 24 ডিসেম্বর রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করেছিল কদমতলা থানা এবং রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। অবশেষে আজ বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ বজেন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ড এলাকা থেকে একই মামলায় অভিযুক্ত মানব পাচারকারী সুশীল চন্দ্র দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে সকল আইন প্রক্রিয়া শেষ করে ধৃত মানব পাচারকারীকে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করে স্থানীয় থানার পুলিশ। অপরদিকে বাংলাদেশি মহিলার স্বামী তথা বজেন্দ্রনগরের সুধাংশু দাস এখনো পলাতক বলে জানা গিয়েছে।
না ফেরার দেশে পাড়ি জমালেন রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত। বুধবার রাত 11টার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার আগেই এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু সব চেষ্টার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে বিমানে করে আগরতলা এসে পৌঁছায় প্রয়াত বিধায়কের কফিনবন্দি মৃতদেহ। আগে থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ তার বহু গুণমুগ্ধরা। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন থেকে শুরু করে গুণগ্রাহীরা। পরে মিছিল করে তার মরদেহ প্রথমে বিধানসভা ভবনে নিয়ে আসা হয়। সেখানে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, মন্ত্রী রতনানাথ, মুখ্য সচেতক কল্যাণী রায় সহ উপস্থিত অন্যান্য মন্ত্রী বিধায়করা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান এবং তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর এলাকায় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে দলীয় পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তারা সকলে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর তাকে নিয়ে যাওয়া হয় রামনগর এলাকার নিজ বাড়িতে। অবশেষে বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় বিধায়কের। সুরজিৎ দত্ত 7 নম্বর বিধানসভার নেতা নন, সারা রাজ্যের জনপ্রিয় জননেতা এবং হিন্দু ধর্ম প্রতিটি মহকুমা প্রতিটি ডিস্ট্রিক্টে এমনগুলো অনেক ব্যক্তিরা আছেন যারা তারা উপকৃত হয়েছে বিভিন্ন সময়। যখনই কেউ কোনো সমস্যা পড়েছে সুরজিৎবাবু ওদেরকে উদ্ধার করে রক্ষা করেছে। এবং আমি বলবো যে গরিব মানুষের যদি অন্যতা কেউ থাকে রাজ্যে রাজনীতি করার ক্ষেত্রে এটা সুরজিৎবাবু। সমুদা সবার প্রিয় ছিলেন। আমারও রাজনীতিকভাবেও ওনার সঙ্গে মনে হয় রাজনীতিক সঙ্গে ছিলাম। আর পাশাপাশি পারিবারিকভাবে আমার দেখতে একটা অভিভাবক, রাজনৈতিক অভিভাবক যেমন পারিবারিক অভিভাবক আমরা হারিয়েছি। আজকের দিনে আমি বলবো ভগবানকে প্রার্থনা করার সাথে কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল। এটাই আর আজকে এই দিনে আর মানসিকভাবে দুঃখ পেয়েছি এবং এই অপূর্ণ ক্ষতি দলের এবং আমাদের রামনগর বিধানসভা রাজ্যের মানুষের কাছে এটা অপূর্ণ। কীভাবে ওনার শেষ যাত্রাটা সম্পূর্ণ করা হবে? এখান থেকে এখান থেকে যাবে আপনার যাবে আপনার সেক্রেটারি হয়ে মহাকরণ হয়ে বিধানসভা যাবে প্রথম, এখান থেকে তারপর মহাকরণ হবে, মহাকরণ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সুশাসনের দ্বিতীয় পর্ব বলে যতই ফেরি করুন না কেন, এই সুশাসনের নমুনা একেবারে ফিকে করে দিচ্ছে নিজ দলের অভ্যন্তরে বিজেপি রামাবলী গায়ে জোড়ানো নেতা বলে দাবিদাররা। একদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার মাঠে ময়দানে চষে বেড়ালেও বিকাশের ক্ষেত্রে বাধার মুখে উন্নয়নমূলক কাজগুলো, যার ফলে জনস্বার্থে উন্নয়নমুখী কাজগুলো কতটুকু বাস্তবায়ন হবে বা ত্বরান্বিত হবে বিকাশের ক্ষেত্রে, সেটাই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। জলের অপর নাম জীবন, আর এই জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প চালু করেছে। কিন্তু এই প্রকল্পের পাইপলাইনের কাজ করতে গিয়ে আক্রান্ত এক ঠিকাদার সহ ঠিকাদারি কাজে দেখাশোনা করা ম্যানেজার। শান্তিরবাজার মহকুমাধীন লাউগাংয়ে এই আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তিরবাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন ঠিকাদার প্রমোদ মল্লিক সহ ঠিকাদারি কাজের সাইড ম্যানেজার রামু চক্রবর্তী, স্বপন দত্ত, রাজেশ বড়ুয়া এবং দিলীপ দাস, এই 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানাতে। গতকালকে আমরা একটা কাজ করছিলাম লাউগাংয়ে। ওরা কিছু কি কাজ? লাউগাংয়ে পাইপলাইন লাগে, গভর্নমেন্টের জেএমএ মানে জলজীবন মিশনের কাজ আর কি। সেখানে আমরা অনেকগুলো কাজ পেয়েছি। তারপর আমরা কাজ করার পরে ওদের কিছু লোক আমরা ঠিক চিনি না, আমাদের কাছে পুরনো কিছু পাইপ উঠেছিল, সেগুলো চাইছিল ওরা। তা আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি অফিসের সাথে যোগাযোগ করার জন্য। তো পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছে এগুলো তো লাইবিলিটিস আমাদের থাকে, তা আমরা সেটা নিয়ে এসেছি। আমাদের অফিস বন্ধ ছিল, সেই জন্য আমরা অফিস জন্য না দিয়ে আমার কাজটা আমরা রেখে দিয়েছি পাইপটা। অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হয় এক্সপার্ট রুলে। তারপর হলো আপনার তারপরের দিন আবার কাজ করতে গেছে, আরও কিছু পাইপ উঠেছে। তো ওরা বলছে পাইপগুলো কোথায় নিয়েছো? তো বলছে মালিকের কাছে নিয়েছে। পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল, পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজার বাবু আছে ওনাকে খুব মারামারি করলো, থাপ্পড় মেরেছে, ওকে হাসপাতাল ডাক্তার দেখাতে হয়েছে। তারপর কারণ আসছে ওটা কারা, ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই, নাম সবাইটা জানা নেই। তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম, প্রধান বলছে আপনি যান, আমি আসছি। কোন কারণে প্রধান? লাউগাং পঞ্চায়েতের প্রধানকে আমি বারবার জানিয়েছি, বলছি এটা কী হয়েছে, এই আপনার এই লোক করে আপনি যান, আমি দেখছি।
আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি, আমার উপরে হামলা। পাতারকান্দি বিধানসভা আসিমগঞ্জ এলাকায় দেওবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসায় 11তম বার্ষিক ওয়াজ এবং কিরাত মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 13 এবং 14 জানুয়ারি। এ মর্মে মাদ্রাসা কর্তৃপক্ষ সহ অভ্যর্থনা কমিটির সভাপতি মাওলানা মুফতি আনসার হোসেন বলেন, প্রতি বছরই মাদ্রাসায় দেশ বিদেশে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আজিমুশান কিরাত এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারে নিয়ে এবারও আগামী 13 জানুয়ারি অর্থাৎ শনিবার কিরাত এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তাই মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আগামী 10 জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে বিভাগীয় কার্যালয়ে জমা দিতে আহ্বান জানান কর্তৃপক্ষরা। আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী জানুয়ারি মাসের 13 ও 14 তারিখ শনিবার ও রবিবার জামিয়া ইসলামিয়া হানিফিয়া দেওবাড়ির বাৎসরিক আজিমুশান কিরাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি অদম মোহাম্মদ আনসার হোসেনকে। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা কারি সৈয়দ ইরশাদ আহমদ সাহেব কাসিমি, উস্তাদ দারুল উলুম দেওবন্দ। এই মাহফিলে সম্মানিত ও বিশিষ্ট কারি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা কারি হেদায়েতুল্লাহ সাহেব রাজস্থান, হযরত মাওলানা কারি তৈয়ব জামাল সাহেব उत्तर प्रदेश, हजरत मौलाना कारी रियाजुद्दीन साहेब हुजाई, हजरत मौलाना कारी नजरुल इस्लाम रहमानी साहेब जामिया इस्लामिया देवबाड़ी, हजरत मौलाना कारी मशहूद अहमद साहेब पातारकांदी। प्रत्येक श्रोता एवं दर्शक मंडली के अनुरोध करा जाच्छे जे आमादेर এই महफिल जाते सफल হয় এই জন্য সর্বাঙ্গীন সহযোগিতা করবেন, ইহাই আমরা কামনা করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।